জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত। এখন জানিয়ে দিব জামিন পর দুদিন যেতেই নতুন মামলার সংখ্যায় ইমরান খান। আরো জানিয়ে দিব যেসব শর্তে মোদির পক্ষ নিয়েছেন নীতিশ নাইডু। সর্বশেষ জানিয়ে দিব গাজায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল, উপচে পড়েছে মর্গগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। বুধবার উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে ওই ড্রোন হামলা হয়। বৃহস্পতিবার ভোরে এক সেনা নিহতের এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। সার্জেন্ট পদধারী নিহত ওই সেনার নাম রেফায়েল কাউডার্স, যার বয়স আনুমানিক 39 বছর। খবর টাইমস অফ ইসরায়েলের। উত্তর ইসরায়েলের শহর হুরফিসের লেবানন সীমান্তে দায়িত্ব পালন করছিলেন রেফায়েল। ড্রোন হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ওই অঞ্চলের একটি হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে মারা যান তিনি। ইসরায়েলি বাহিনী জানিয়েছে ওই হামলায় এক রিজার্ভ সেনাও গুরুতর আহত হয়েছে। ফিলিস্তিনের হামলার প্রতিবাদে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে গত অক্টোবর থেকে হামলা চালাচ্ছে। হামাসের হামলায় 7 অক্টোবর থেকে এখনো পর্যন্ত 645 ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি যেতে অবিলম্বে ইসরায়েল সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস। বিশ্বব্যাপী বিভিন্ন পক্ষের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় চলমান সংঘাতের মাঝে লেবানন সীমান্তে হিজবুল্লাহের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আরো জোরদারের কথা জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সাইফার মামলায় জামিন পাওয়ার দুদিন পর দলটির সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক ও জনবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, আগামী দিনে ইমরান খানের বিরুদ্ধে নতুন মামলা করার পায়তারা হচ্ছে। বুধবার এই সাবেক উপদেষ্টা সানাউল্লাহ জিও নিউজের অনুষ্ঠান ক্যাপিটাল টকে কথা বলার সময় এই আশঙ্কার কথা জানান। তিনি বলেন, ইসলামাবাদ হাইকোর্টের রায়ের পর সন্দেহ সুবিধার ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাশিত জামিন এবং অন্যান্য মামলার মুক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সিনিয়র নেতা স্পষ্টভাবে উত্তর দিয়েছেন যে পিটিআই প্রতিষ্ঠার মুক্তি তার ইদ্দত মামলার রায়ের ওপর নির্ভর নয়। পিটিআই প্রতিষ্ঠাতার মুক্তি তার ইদ্দত মামলার রায়ের ওপর নির্ভরশীল নয়। তিনি স্বীকার করেছেন যে একজন অভিযুক্তকে পাকিস্তানের আইনে সমান সুবিধা দেওয়া হবে। সানাউল্লাহ বলেন, আমরা সন্দেহ সৃষ্টি না করেই পেছনের দিকে দেখতে পারি, যেটি ইদ্দত ও সাইফারের ক্ষেত্রে দেখেছি। তার ভাষায় ইদ্দত মামলাটিকে একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত বিষয় হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, তবে জনসাধারণের ব্যক্তিত্বের কোনো ব্যক্তিগত বিষয় নেই। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, যেসব মামলায় তাদের অপরাধের জন্য স্বীকারোক্তি দেওয়া হয়েছিল সেই সব মামলায় ইমরান খানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। নতুন মামলার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে সানাউল্লাহ স্বীকার করেছেন, আগামী দিনে নতুন মামলা করা হবে। সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত এক্স পোস্টের দিকে ইঙ্গিত করে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ভিডিওটিতে একটি মামলা করা যেতে পারে। গত সপ্তাহে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির অ্যান্টি সাইবার ক্রাইম দল বহু আলোচিত পোস্টের তদন্ত শুরু করেছে। পোস্টে বলা হয়েছে প্রত্যেক পাকিস্তানির উচিত হামিদুর রহমান কমিশনের রিপোর্ট অধ্যয়ন করা এবং জেনে নেওয়া উচিত কে প্রকৃত বিশ্বাসঘাতক, জেনারেল ইয়াহিয়া খান না শেখ মুজিব রহমান। তিনি পূর্ণ ব্যক্ত করেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা দেশকে একটি মৃত প্রান্তে নিয়ে গিয়েছিলেন, যেখান থেকে কেবল দুটি বিকল্প পথ বাকি ছিল। একটি হলো গণতান্ত্রিক উপায় যা সংলাপের মাধ্যমে সমাধান এবং আরেকটি হচ্ছে সংঘাত। তিনি বলেন, পিটিআই এর পক্ষে সংঘর্ষ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। পলিটিকো জোর দিয়েছিল যে গণতান্ত্রিক দলগুলো কখনোই সংলাপ করতে অস্বীকার করেনি, তবে সাবেক ক্ষমতাসীন দলের কোনো প্রতিক্রিয়া ছিল না। ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে সরকার গঠনের চেষ্টা করছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সেই কারণে সুযোগ বুঝে নিজেদের দাবি দেওয়া আদায়ে উঠে পড়ে লেগেছে শরিক দলগুলো, বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ। উভয় দলই নরেন্দ্র মোদীর কাছে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দাবি করছে বলে শোনা যাচ্ছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মোদীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে নিজেদের দাবি দেওয়া পেশ করেছে এনডিএ নেতারা। এই নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি। মূল দর কষাকষি চলছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
শোনা যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি 5টি মন্ত্রীপদ দাবি করেছে, যার মধ্যে একটি অর্থ প্রতিমন্ত্রীর পদ। এছাড়া লোকসভায় স্পিকারের পদও চেয়েছে তারা। পাশাপাশি সড়ক, পঞ্চায়েতি রাজ, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়েও নজর রয়েছে দলটির। নির্বাচনে 16টি আসনে জয় পেয়েছে টিডিপি। বিপরীতে 12 আসনে জয় পাওয়া জনতা দল ইউনাইটেড 2টি মন্ত্রণালয় এবং একটি প্রতিমন্ত্রী পদ পাওয়ার আশা করছে। দলীয় সূত্র জানিয়েছে, রেলমন্ত্রীর পদটি তাদের কাছে গুরুত্বপূর্ণ। নীতিশ কুমারের দলটি নতুন এনডিএ সরকারের জন্য একটি সাধারণ ন্যূনতম কর্মসূচি এবং এর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সমন্বয় কমিটি গঠনেও চাপ দিতে পারে। সাধারণত ন্যূনতম কর্মসূচি হলো একটি রেজলিউশন যা জোটে থাকা দলগুলোর অভিন্ন এজেন্ডাকে রূপরেখা দেয়। অটল বিহারী বাজপেয়ীর শাসনামলে প্রয়াত জর্জ ফার্নান্ডিস এই কমিটির আহ্বায়ক ছিলেন। জেডিইউ সূত্রের খবর, নীতিশ কুমার এখন এই পদে সম্ভাব্য প্রার্থী। সুযোগ নিচ্ছে অন্যরাও। শুধু টিডিপি ও জেডিইউ নয়, দর কষাকষি করছে এনডিএ জোটের অন্য শরিকরাও। সূত্র বলছে, 2টি আসনে জয়ী জেডিএস সম্ভবত দলটির নেতা এইচডি কুমারস্বামীকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্য চাপ দিতে পারে। এছাড়া এইচডি দেবগৌড়ার দল যেহেতু নিজেদেরকে কৃষকের দল হিসেবে প্রচার করে, তাই তারা কৃষি মন্ত্রণালয় দাবি করতে পারে। এনডিএ জোটের শরিকদের মধ্যে আরো যাদের সঙ্গে বিজেপি সমঝোতা করতে হতে পারে তারা হলো একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং চিরাগ পাসোয়ানের এলজেপি। অভিনেতা ও রাজনীতিবিদ পবন কল্যাণের জনসেনা কোনো কেন্দ্রীয় ভূমিকা চাইবে কিনা তা এখনো নিশ্চিত নয়। মোদির আগের দুই সরকারে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল মন্ত্রিত্ব পেয়েছিলেন। এবার তার দলের আসন সংখ্যা 2 থেকে 1-এ নেমে এসেছে। ফলে তিনি মন্ত্রিত্ব ধরে রাখতে পারছেন কিনা তা হয়তো শিগগিরই জানা পাবে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি 240 আসনে জিতেছে, অর্থাৎ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে এখনো 32 আসন দরকার তাদের। এর মধ্যে টিডিপি ও জেডিইউ একসঙ্গে 28টি আসন দিলেও ম্যাজিক ফিগার অতিক্রম করতে অন্য শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। অধিকৃত গাজার দেউল এল বালাহে ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এতে লাশের মিছিল এতটাই দীর্ঘ হচ্ছে যে সেখানকার মর্গগুলো উপচে পড়ছে এবং হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। বুধবার শহরটির চিকিৎসা সূত্র আল জাজিরাকে এসব তথ্য নিশ্চিত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় উপত্যকা জুড়ে 36 জন নিহত এবং 115 জন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, তাদের স্থল বাহিনীর মধ্যে গাজার দেউল এল বালাহের বুরেজ শরণার্থী শিবিরে পৌঁছে গেছে। ইসরায়েল বাহিনী বলছে, তাদের স্থল বাহিনী মধ্য গাজার দেউল এল বালাহের বুরেজ শরণার্থী শিবিরে পৌঁছে গেছে। অন্যদিকে তাদের যুদ্ধ বিমান এবং আর্টিলারি বহর এলাকাটির লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এদিকে হামাস বলছে, ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে তাদের সেনা পুরোপুরি প্রত্যাহার করার স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে তারা কোনো চুক্তিতে সম্মত হতে পারে না। কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুনরায় বলেছে যে এই গোষ্ঠী নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলের চলমান যুদ্ধে এ পর্যন্ত 36,586 জন ফিলিস্তিনি নিহত হন এবং 83,074 জন আহত হয়েছে। বিপরীতে হামাসের হামলায় ইসরায়েলের মৃতের সংখ্যা অন্তত 1,139 জন। এছাড়া এখনো গাজায় হামাসের হাতে বন্দী রয়েছে কয়েক ডজন ইসরায়েলি নাগরিক। সূত্র আল জাজিরার। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।